Dear learners, you are welcome. HSC English first paper, English for today for class 11 and 12. Unit 6, lesson 4, The Story of Shilpi. Vocabulary practice. Translate the following phrases from English to Bangla. 1 থেকে 15 পর্যন্ত এই শব্দগুচ্ছের বাংলা অর্থ লিখো। প্রয়োজনে ডিকশনারির হেল্প নাও। পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। ভিডিও পজ করে উত্তরগুলো লিখে ফেলো। ইউ উইল গেট 10 minutes. আশা করি ভিডিও পজ করে তুমি শব্দার্থগুলো খুঁজে বের করেছো। এবার তোমার লেখা অর্থের সাথে আমারগুলো মিলিয়ে নাও। ভোকাবুলারি প্র্যাকটিস আনসার, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গ্রহণযোগ্য প্রথা, উইমেন্স এম্পাওয়ারমেন্ট গ্রুপ ক্ষমতায়নের লক্ষ্যে নারীদের দ্বারা গঠিত উপদল, রিপ্রোডাক্টিভ হেলথ প্রজনন স্বাস্থ্য, ওয়ান অন ওয়ান কাউন্সেলিং একক পরামর্শ, ম্যাটার্নাল মর্টালিটি মাতৃমৃত্যু, ম্যাটার্নাল ডেথ মাতৃমৃত্যু, লাইভ বার্থ জীবিত শিশুর জন্ম, সিরিয়াস হেলথ কমপ্লিকেশন গুরুতর স্বাস্থ্য জটিলতা, হ্যামারেজ অ্যান্ড ফিস্টুলা রক্তক্ষরণ। হ্যামারেজ শব্দের অর্থ রক্তক্ষরণ, আর ফিস্টুলা হলো শরীরের আভ্যন্তরীণ ক্ষত, ইন্টারনাল ইনজুরি। অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ বাধাগ্রস্ত জন্মদান প্রক্রিয়া। ম্যাটার্নাল মরবিডিটি ম্যাটার্নাল সিকনেস মাতৃরোগ। সোশ্যাল এক্সক্লুশন সামাজিক বর্জন। টু প্রডিউস অফস্প্রিং সন্তান উৎপাদন বা সন্তান জন্মদান। ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার নারী স্বাস্থ্য সেবাদাতা। লাস্ট ওয়ান ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা। দ্যাটস অল। তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে তুমি প্যাসেজটা পড়ার সময় এই শব্দার্থগুলো প্রয়োজনে দেখে নিতে পারো। লেটস রিড দ্য টেক্সট। Shilpi was 15 years old when she married Rashid in 2008. 2008 সালে শিল্পী 15 বছর বয়সে বিয়ে করে রশিদ নামক একজন ব্যক্তিকে। Marrying of daughters at an early age is a standard practice for many families living in rural Bangladesh. Marrying of daughters মেয়েদেরকে ম্যারিং অফ বিয়ে দিয়ে দেয়া at an early age অল্প বয়সে is a standard practice। এটা একটা ইউজুয়াল প্র্যাকটিস, একটা অ্যাকসেপ্টেড প্র্যাকটিস বলা যায়, সর্বত্র গ্রহণযোগ্য একটা প্রথা। ফর ম্যানি ফ্যামিলিজ অনেক ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, বিশেষত সেই পরিবারগুলোর জন্য যারা লিভিং ইন রুরাল বাংলাদেশ, যারা গ্রামীণ বাংলাদেশে বসবাস করে, অর্থাৎ রুরাল বাংলাদেশে গ্রামীণ বাংলাদেশে বসবাস করে এমন অনেক ফ্যামিলিতে তোমার একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গ্রহণযোগ্য প্রথা হলো আর্লি ম্যারিজ, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয়া। আফটার হার ওয়েডিং Shilpi joined a local empowerment group that provides adolescent girls with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy. It's a long sentence. After her marriage, তার ওয়েডিং বা বিয়ের পরে শিল্পী নামক এই মেয়েটি যোগ দিয়েছিল এ লোকাল গ্রুপ, একটা স্থানীয় মেয়েদের গ্রুপে যোগ দিয়েছিল, যে গ্রুপটা পাওয়ার অর্থ ক্ষমতা, এম্পাওয়ারমেন্ট অর্থাৎ ক্ষমতায়ন, অর্থাৎ উইমেন্স এম্পাওয়ারমেন্ট যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে এমন একটা গ্রুপে সে যোগ দিয়েছিল। দ্যাট প্রোভাইডস যা প্রোভাইড করে, যোগান দেয়, সরবরাহ করে অ্যাডোলেসেন্ট গার্লস কিশোরীদেরকে সরবরাহ করে। কি সরবরাহ করে? উইথ দ্য টুলস তারা সেই টুল বা নিয়ামকগুলো দেয়,
হ্যাঁ, যে নিয়ামকগুলো বা যে টুলগুলো নিডেড টু প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন? গ্রাজুয়ালি চেঞ্জ, যাতে গ্রাজুয়ালি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ চেঞ্জ আনা যায়, পরিবর্তন আনা যায়। কোথায় চেঞ্জটা আসবে? কালচারাল প্র্যাকটিসেস, আমাদের যে সাংস্কৃতিক যে প্রথাগুলো আছে সেই প্র্যাকটিস বা প্রথাগুলো চেঞ্জ করার জন্য যে টুলগুলো দরকার, সেই টুল বা নিয়ামকগুলো বা সুবিধাগুলো প্রদান করে এই অ্যাডোলেসেন্ট গার্লদের নিয়ে গঠিত যে উইমেন এম্পাওয়ারমেন্ট গ্রুপগুলো, সেই একটা গ্রুপের সদস্য হয় শিল্পী। পার্টিকুলারলি সুনির্দিষ্টভাবে বলতে গেলে পার্টেনিং টু দোজ টুলস, এই টুলগুলো পার্টেনিং টু সম্পর্কিত, রিলেটিং টু বা রিলেটেড টু সম্পর্কিত কার সাথে? আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। সোজা কথা, আর্লি ম্যারেজ অল্প বয়সে বিয়ে হওয়া এবং আর্লি প্রেগনেন্সি অল্প বয়সে সন্তান ধারণের সাথে রিলেটেড যে সোশ্যাল প্র্যাকটিস, কালচারাল প্র্যাকটিসগুলো আমাদের দেশে আছে, সেই প্র্যাকটিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটা গ্রাজুয়াল চেঞ্জ, ধীর পরিবর্তন আনার জন্য এই বয়সী মেয়েদের, অ্যাডোলেসেন্ট গার্লস, যাদের বয়স 13 থেকে 18-র মধ্যে, এমন বয়সী গার্লস যাদের বিয়ে হয় এবং যাদের সন্তান ধারণ করতে হয়, তারা যাতে এই প্রথাটা থেকে বেরিয়ে আসতে পারে এবং এখানে একটা মৌলিক পরিবর্তন সাধিত হয়, তার জন্য এই উইমেন এম্পাওয়ারমেন্ট গ্রুপগুলো কাজ করে। তাহলে শিল্পী যে লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে যোগ দিল, তার লক্ষ্য হলো আর্লি ম্যারিজ অর্থাৎ অল্প বয়সে বিয়ে, বাল্য বিয়ে, এবং আর্লি প্রেগনেন্সি অর্থাৎ বাল্য বয়সে সন্তান ধারণ, এই যে নেতিবাচক প্র্যাকটিস, সেই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসাটাকে হেল্প করা, বিশেষত ওই বয়সী বালিকাদের। The group's activities include discussions on how to most effectively change behavior related to reproductive health, as well as one-on-one counseling. এই যে একটা গ্রুপের সদস্য সে হয়েছে, এই গ্রুপের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড কী? কর্মকাণ্ডের মধ্যে ইনক্লুড আছে, অন্তর্ভুক্ত আছে, নাম্বার 1 ডিসকাশন, আলোচনা, নাম্বার 2 হলো কাউন্সেলিং অর্থাৎ পরামর্শ, আলোচনা করে এই বয়সী বালিকাদের সাথে এবং তাদের সাথে কাউন্সেলিং করে, তাদেরকে পরামর্শ দেয় যে কীভাবে আর্লি ম্যারিজ এবং আর্লি প্রেগনেন্সির সমস্যাটা এড়ানো যায়। ডিসকাশন তারা করে অন বিষয়ে, কি বিষয়ে? হাউ টু মোস্ট ইফেক্টিভলি, কীভাবে সবচেয়ে ইফেক্টিভলি, কার্যকরভাবে চেঞ্জ, পরিবর্তন আনা যায় বিহেভিয়ার, আচরণের ক্ষেত্রে। কোন আচরণ? যে আচরণ রিলেটেড টু, সম্পর্কিত, রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ রিপ্রোডাক্টিভ অর্থাৎ প্রজনন, সন্তান জন্মদান, আর হেলথ অর্থাৎ স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য বা সন্তান জন্মদানের সাথে রিলেটেড যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য বিষয়ে সেখানে ডিসকাশন হয়, আলোচনা হয়, বিশেষত রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড যে বিহেভিয়ার, আমাদের আচরণ, সেইখানে কি চেঞ্জ আনা যায় সেটা নিয়ে তারা আলোচনা করে। আর কি করে? অ্যাজ ওয়েল এজ, এবং তার সাথে হয় ওয়ান কাউন্সেলিং, একক পরামর্শ, অর্থাৎ একজন কাউন্সেলর একজন বালিকার সাথে সেখানে কাউন্সেলিং করে, যাতে মেয়েটা নির্দ্বিধায় সব কিছু বলতে পারে। অনেক সময় দেখা যায় একাধিক ব্যক্তির সামনে সবাই তার ব্যক্তিগত জীবন নিয়ে, কেউ তার আর্লি ম্যারেজ, প্রেগনেন্সি নিয়ে আলাপ করতে চাইবে না, কিন্তু মেয়েটা যখন একা, আরেকজন মহিলা কাউন্সিলর হতে পারে, সে তার সাথে পরামর্শদাতার সাথে আলাপ করে, তখন সে সহজে সেই বিষয়টা শেয়ার করে। তাহলে আমরা এখানে দুইটা অ্যাক্টিভিটিস পেলাম এই গ্রুপগুলোর, একটা হলো তোমার ডিসকাশন আর আরেকটা হলো কাউন্সেলিং, আলোচনা এবং পরামর্শ। আর কি কি কাজ করে তোমার? ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং দ্যাট হেল্প অ্যাডোলেসেন্টস সে নো টু আর্লি ম্যারিজ। ইট অলসো অর্থাৎ এই যে গ্রুপটা আছে, গ্রুপটা অলসো আরও অফার করে, সুবিধা দেয় বা তোমার অফার প্রদান করে। কিসের সেটা? কি হেল্প তারা করে? পিয়ার টু পিয়ার সাপোর্ট, পিয়ার টু পিয়ার হেল্প, অর্থাৎ পিয়ার বলতে একই বয়স বা একই শ্রেণীভুক্ত লোকদেরকে আমরা পিয়ার বলি।
এই গ্রুপটাতে পিয়ার হলো অ্যাডোলেসেন্ট বালিকারা, গ্রুপ মেম্বার হলো অ্যাডোলেসেন্ট বালিকারা। এই এক গ্রুপ মেম্বার আরেক গ্রুপ মেম্বারকে সাপোর্ট করে, সমর্থন করে এবং সহায়তা করে। অর্থাৎ দেখা গেল যে 14 বছর বা 15 বছরের একটা মেয়ে, সে যদি আর্লি ম্যারিজের প্রবলেমটা ফেস করে, তাহলে তাকে হেল্প করার জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো তার পাশের বাড়িতে যে ওই বয়সী আরেকটা মেয়ে আছে, সে তাকে বিভিন্ন বিষয়ে সাপোর্ট প্রদান করে যাতে সে আর্লি ম্যারিজ রিলেটেড প্রবলেমগুলি ওভারকাম করতে পারে। এইটা তাহলে একটা বড় অ্যাক্টিভিটি পাওয়া গেল, পিয়ার টু পিয়ার সাপোর্ট। অর্থাৎ গ্রুপের এক সদস্যের আরেক সদস্য যখন আরেক সদস্যকে সাপোর্ট করে, সেটাকে আমরা পিয়ার টু পিয়ার সাপোর্ট বলতে পারি। আরেকটা কি, ট্রেনিং দেওয়া হয়। কিসের উপর? লাইফ স্কিলস ট্রেনিং। লাইফ স্কিল বলতে আমরা কোন স্কিলটা বুঝবো? যেমন আমরা বলতে পারি যে কোনো মায়ের সন্তান ধারণ, সন্তান জন্মদান এবং সন্তান লালন পালনের সাথে রিলেটেড যে স্কিলগুলো, দক্ষতাগুলো, তাকে আমরা লাইফ স্কিল বলতে পারি। লাইফ স্কিলস ট্রেনিং অর্থাৎ একটা 15-16 বছরের মেয়ে কিভাবে আর্লি ম্যারেজ রিলেটেড এবং আর্লি প্রেগনেন্সি রিলেটেড বিভিন্ন যে সমস্যাগুলো আছে এবং তার সাথে রিলেটেড যে স্কিলগুলো আছে, সেগুলো কিভাবে তারা শিখবে এবং সেগুলো মোকাবেলা করবে, সেই ট্রেনিংটা সেখানে দেওয়া হয়। এই লাইফ স্কিল ট্রেনিং যা সহায়তা করে অ্যাডোলেসেন্ট বালিকাদের সহায়তা করে টু সে নো, না বলতে সহায়তা করে। কাকে নো বলতে সহায়তা করে? টু আর্লি ম্যারিজ বা বাল্য বিয়েকে না বলতে সহায়তা করে। এখন এর পরের সেন্টেন্সে আমরা এই এম্পাওয়ারমেন্ট গ্রুপটার, প্রথমে আমরা এম্পাওয়ারমেন্ট গ্রুপটার এইম সম্পর্কে জানলাম, তারপরের দুইটা সেন্টেন্সে আমরা এম্পাওয়ারমেন্ট গ্রুপের 4টা অ্যাক্টিভিটিস জানলাম। ডিসকাশন করে, 1-on-1 কাউন্সেলিং করে, তারপরে পিয়ার টু পিয়ার সাপোর্ট প্রদান করে, আর তারপরে তোমার লাইফ স্কিল ট্রেনিং দেয়। কিন্তু এই এম্পাওয়ারমেন্ট গ্রুপটা আসলে কি, সে কার সাথে সম্পর্কিত, সেটা আমরা পড়ব। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ এই ক্ষমতায়নে, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যে গ্রুপটার সদস্য শিল্পী হয়েছে, সেই গ্রুপটা ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপস। এটা হলো মোর দেন 10,000, 10,000-এরও বেশি গ্রুপের একটা গ্রুপ হলো তোমার এই শিল্পী যে গ্রুপটাতে কাজ করে সেই গ্রুপটা। অর্থাৎ শিল্পী যে গ্রুপটাতে কাজ করে এমন 10,000-এরও বেশি গ্রুপ বাংলাদেশে কাজ করে। এবং এই গ্রুপগুলো, 10,000-এর বেশি গ্রুপ, সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিছু লোকাল স্থানীয় নন গভর্নমেন্ট বেসরকারি অর্গানাইজেশনস বা সংগঠনের হেল্প তারা নেয়। ওকে, অর্থাৎ সোজা কথা, এনজিওর হেল্পে এই গ্রুপগুলি চলে এবং এগুলো ওয়ার্কিং অন তোমার অল ওভার বাংলাদেশ। যেই এনজিওগুলি অল ওভার বাংলাদেশ, সারা দেশে কাজ করছে। অর্থাৎ এই যে 10,000-এর বেশি গ্রুপ যে কাজ করছে, এটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। These NGOs work through Canada's Adolescent Reproductive Health Project, which also aims to increase access to quality health services for adolescents. খেয়াল করে দেখো, এই এনজিওগুলি কিন্তু বাংলাদেশের লোকাল অর্গানাইজেশন হলেও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হলেও, এই এনজিওগুলি মূলত কাজ করে থ্রু মাধ্যমে বা তোমার অধীনে। কিসের অধীনে? কানাডার অধীনে। কানাডার একটা প্রজেক্টের অধীনে তারা কাজ করে। এই প্রজেক্টের নাম হলো কানাডার অ্যাডোলেসেন্ট অর্থাৎ কিশোর কিশোরী, রিপ্রোডাক্টিভ অর্থাৎ প্রজনন, আর হেলথ অর্থাৎ স্বাস্থ্য প্রজেক্ট প্রকল্প। অর্থাৎ কানাডার কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্পে, অর্থাৎ এই বয়সী মেয়েদের নিয়েই তারা কাজ করে, বা মূলত যাদের বয়স 14 থেকে বা 13 থেকে 18-র মধ্যে, তাদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়েই এই এনজিওটা বা এই প্রজেক্টটা কাজ করে, যেই প্রজেক্টের অধীনে আবার এনজিওগুলো কাজ করে। তো দেখো, প্রজেক্ট হুইচ অলসো এইমস টু, এই প্রজেক্টের এইম কি, উদ্দেশ্য কি? একটা হলো আমরা গ্রুপের এইম সম্পর্কে জেনেছি। এখন আমরা এই গ্রুপগুলো পরিচালিত হয়ে যে এনজিওর দ্বারা, সেই এনজিওগুলি যেই প্রজেক্টের অধীনে কাজ করে, সেই প্রজেক্টের এইম কি, লক্ষ্য কি? লক্ষ্য হলো টু ইনক্রিজ, বৃদ্ধি করা। কি বৃদ্ধি করবে? অ্যাক্সেস টু, প্রবেশাধিকার বৃদ্ধি করবে। কোথায় প্রবেশাধিকার বৃদ্ধি করবে?
কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্টসদের অর্থাৎ কিশোর কিশোরীদের কোয়ালিটি মানসম্পন্ন হেলথ সার্ভিস স্বাস্থ্যসেবায় তারা যাতে অ্যাক্সেস পায়, প্রবেশাধিকার পায়, সেটা ইনক্রিজ করা, বৃদ্ধি করাটাই হলো তোমার এই কানাডার অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্টের এইম বা লক্ষ্য। আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে দেখা যাচ্ছে গ্রুপগুলোর যে এইম, আর এই যে গ্রুপগুলো পরিচালিত হয় যে এনজিওর দ্বারা, এবং সেই যে এনজিওগুলি যে প্রজেক্টের অধীনে কাজ করে, সেই প্রজেক্টের এইমও সেম, অর্থাৎ তারা অ্যাডোলেসেন্ট গার্লসদের রিপ্রোডাক্টিভ হেলথ, তাদের আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সি নিয়ে কাজ করে। During one of the group sessions, Shilpi came to understand the potentially harmful effects of early marriage and pregnancy. ডিউরিং অর্থ সময়কালে, কোন সময়কালে? ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, এই গ্রুপের একটা সেশনের সময়কালে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পেরেছিল, কি বুঝতে পেরেছিল? দ্য পোটেনশিয়ালি অর্থাৎ সম্ভাব্য, হার্মফুল অর্থাৎ নেতিবাচক, ইফেক্টস মানে প্রভাব, সে পোটেনশিয়ালি সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে বা ক্ষতিকর প্রভাব সম্পর্কে জেনেছিল। কিসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জেনেছিল? অব আর্লি ম্যারিজ অ্যান্ড প্রেগনেন্সি। আর্লি ম্যারিজ বাল্যবিবাহ, অ্যান্ড আর্লি প্রেগনেন্সি অর্থাৎ বাল্যকালে সন্তান ধারণের সাথে রিলেটেড যে হার্মফুল ইফেক্টস, ক্ষতিকারক প্রভাব, এবং পোটেনশিয়াল ইফেক্ট অর্থাৎ সম্ভাব্য প্রভাব, সেই সম্পর্কে আন্ডারস্টুড, বুঝতে পেরেছিল শিল্পী। কোথায়? ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, সে যে গ্রুপের সদস্য, সেই গ্রুপের একটা ডিসকাশন সেশনে, আলোচনা অনুষ্ঠানে, বা তোমার কি বলা যেতে পারে যে তোমার এই একটা কাউন্সেলিংয়ের সেশনে সে সেটা জানতে পেরেছিল। তাহলে কি দাঁড়াচ্ছে? শিল্পী নামে 15 বছরের একটা মেয়ে, যার বিয়ে হয়েছে রশিদ নামক একজন ব্যক্তির সাথে 2008 সালে, যার সমাজে আর্লি ম্যারেজ একটা অ্যাকসেপ্টেড প্রসেস, একটা ইউজুয়াল প্রসেস, একটা তোমার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বলা যায়, এবং তোমার তার বিয়ের পরে শিল্পী একটা গ্রুপের সদস্য হয়, যে গ্রুপটা তোমার অ্যাডোলেসেন্ট অর্থাৎ কিশোরীদের রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে, এবং এই তার উদ্দেশ্য হলো বাংলাদেশে এই বয়সী মেয়েদের আর্লি ম্যারেজ এবং আর্লি প্রেগনেন্সি রিলেটেড যে বিহেভিয়ার বা কালচারাল প্র্যাকটিস আছে, সেখানে একটা বড় পরিবর্তন আনা। এই গ্রুপগুলি তোমার প্রায় 10,000 গ্রুপের এরকম পরিচালিত হয়, যা পরিচালনা করে মূলত কিছু এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই এনজিওগুলি আবার পরিচালিত হয় কানাডার একটা অ্যাডোলেসেন্ট বালিকাদের তোমার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করে এমন একটা প্রজেক্টের অধীনে। এবং তার লক্ষ্য হলো এই বয়সী ছেলে মেয়েদের বা মূলত এই বয়সী মেয়েদের হেলথ সার্ভিস, কোয়ালিটি হেলথ সার্ভিস দেওয়া। এবং এই গ্রুপে কাজ করতে করতে, এই গ্রুপের একটা সেশনে তোমার শিল্পী এই আর্লি ম্যারেজ এবং আর্লি প্রেগনেন্সি রিলেটেড যে হার্মফুল ইফেক্টস তা জানতে পারে। দেখি তারপরে কি হয়। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, the rate remains high with 194 maternal deaths per 1 lakh. Live births in 2010 dropping from 322 in 2001 with a projected decrease to 143 by 2015. It's a long sentence. তো আমরা নোটিস করলাম এখানে 3টা সালের উল্লেখ আছে, 2001, 2010 এবং 2015 সাল। ওকে, এখানে মূলত 2টা বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। নাম্বার 1, ম্যাটার্নাল মর্টালিটি। ম্যাটার্নাল মর্টালিটি অর্থ মাতৃমৃত্যু। ম্যাটার্নাল অর্থাৎ মাতৃ, আর মর্টালিটি অর্থ মৃত্যু। তার একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। ম্যাটার্নাল মর্টালিটির কি পরিসংখ্যান দেওয়া হয়েছে? 2001 সালে এটা ডিক্লাইন করেছিল, কমে গিয়েছিল 40% প্রায়, কিন্তু এইটা আবার এই রেটটা হাই অনেক বেড়ে যাচ্ছে। প্রতি লাখে 194টা ম্যাটার্নাল ডেথ, মাতৃমৃত্যু আমরা দেখতে পাচ্ছি এখন। অর্থাৎ যেখানে ম্যাটার্নাল ডেথটা ডিক্লাইন করার কথা, কমে যাওয়ার কথা, সেইখানে আর্লি ম্যারিজ এবং আর্লি প্রেগনেন্সির কারণে তোমার এটা কিন্তু ধীরে ধীরে আবার হাই হয়ে যাচ্ছে। ওকে, তারপরে আরেকটা হলো লাইভ বার্থ, অর্থাৎ জীবিত শিশুর জন্মদান। অর্থাৎ জন্মের পরে শিশুটা জীবিত থাকবে এমন শিশু, মানে এমন জন্মদানকে আমরা বলতে পারি লাইভ বার্থস। লাইভ বার্থস ইন 2010 ড্রপিং ফ্রম 322, অর্থাৎ তোমার 322 থেকে 2010 সালে এটা ড্রপ করেছিল, কমে গিয়েছিল
ইন 2001 সালে উইথ দ্য প্রজেক্টেড ডিক্রিজ, যেখানে ডিক্রিজটা অর্থাৎ ডিক্লাইনেশনটা, এই যে কমে যাওয়ার সংখ্যাটা প্রজেক্ট করা হয়েছিল, সম্ভাব্য ধরা হয়েছিল 143/2015। 2015 সালে এটা ধরা হয়েছিল 143 জন। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা প্রবলেমের এখানে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি। একটা হলো ম্যাটার্নাল মর্টালিটি আর আরেকটা হলো নিওনাটাল মর্টালিটি বা তোমার শিশুর মৃত্যু বা জীবিত শিশুর জন্মদান। জীবিত শিশুর জন্মদান যখন ব্যাহত হয় তখন কিন্তু সেই নিওনাটাল অর্থাৎ নবজাতকের মর্টালিটি ঘটে, অর্থাৎ মৃত্যু ঘটে। তাহলে দেখা যাচ্ছে যে ম্যাটার্নাল মর্টালিটি এবং নিওনাটাল মর্টালিটি যেটা ডিক্লাইন করার কথা সেটার রেটটা কিন্তু না কমে বরং উল্টো দিকে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু তোমার আর্লি ম্যারিজ এবং আর্লি প্রেগনেন্সির একটা বড় নেতিবাচক প্রভাব, যেখানে মাতৃ এবং শিশু মৃত্যু কমার কথা সেখানে বাংলাদেশে রেটটা আবার হাই হয়ে যাচ্ছে। Girls who get pregnant are at risk of serious health complication. যে সমস্ত গার্লরা, বালিকারা গেট প্রেগনেন্ট, তারা প্রেগনেন্ট হয়ে যায়, হ্যাঁ, আর অ্যাট আ রিস্ক অফ, তারা রিস্কে থাকে, ঝুঁকিতে থাকে। কিসের ঝুঁকিতে থাকে? সিরিয়াস, মারাত্মক, হেলথ, স্বাস্থ্য, কমপ্লিকেশনস, জটিলতাসমূহ। অর্থাৎ তারা মারাত্মক সব স্বাস্থ্য সংক্রান্ত জটিলতাসমূহে ভুগতে থাকে। কি কি জটিলতা সেটা বলা হচ্ছে দিস মানে হেলথ কমপ্লিকেশনস। এই হেলথ কমপ্লিকেশনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে কি কি? ডেঞ্জারাস হ্যামারেজ অ্যান্ড ফিস্টুলা, যেটা মূল সমস্যা, যে হ্যামারেজ হতে পারে অর্থাৎ রক্তক্ষরণ হতে পারে। অর্থাৎ একটা মেয়ে সন্তানের জন্ম দিতে গিয়ে, হ্যাঁ, দেখা গেল যে অল্প বয়সে সন্তানের জন্ম দিতে গিয়ে হ্যামারেজের কারণে সে মারা যেতে পারে, অথবা দীর্ঘদিনের জন্য শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে, ব্লিডিং হতে পারে তার। আর কি হতে পারে? ফিস্টুলা হতে পারে, শরীরের অভ্যন্তরে ক্ষত তৈরি হতে পারে। বিশেষত সন্তান জন্মদানের সাথে সম্পর্কিত শরীরের যে চ্যানেলগুলো আছে তাতে গভীর ক্ষত হতে পারে। ফিস্টুলা অর্থাৎ গভীর ক্ষত বা তোমার ক্ষত বা ইন্টারনাল ইনজুরি, যেটা শরীরের অভ্যন্তরে ক্ষত। এটাকে বলা হচ্ছে পেইনফুল, একটা বেদনাদায়ক ইন্টারনাল শরীরের আভ্যন্তরীণ ইনজুরি বা ক্ষত হতে পারে। কজড বাই, যা কী কারণে হয়? বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ। এই যে অল্প বয়সে বাচ্চার জন্ম দিতে গিয়ে যেহেতু একটি মেয়ের শরীর, বালিকার শরীর পূর্ণভাবে পরিপুষ্ট হয় না, তার বৃদ্ধি ঘটে না, তো ওই অবৃদ্ধিপ্রাপ্ত শরীর দিয়ে যদি সে সন্তান জন্ম দিতে যায় তাহলে তার চাইল্ড বার্থটা, শিশুর জন্মদানটা অবস্ট্রাক্টেড হতে পারে, বাধাগ্রস্ত হতে পারে। এই বাধাগ্রস্ত সন্তান যখন জন্ম নেওয়ার ক্ষেত্রে মায়ের শরীরে আটকে যায়, বাধাগ্রস্ত হয়, তখন তোমার শরীরের ভেতরে ক্ষত তৈরি হতে পারে, ফিস্টুলা তৈরি হতে পারে, সেখান থেকে হ্যামারেজ বা ব্লিডিং, রক্তক্ষরণ হতে পারে, ফলে এমনকি প্রসূতি মারাও যেতে পারে, আর সন্তান অনেক সময় মারা যায়। এবং এই যে তোমার অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, বাধাগ্রস্ত শিশুর জন্মদানের কারণে যে হ্যামারেজ এবং ফিস্টুলা হচ্ছে, রক্তক্ষরণ এবং শরীরের অভ্যন্তরে যে ইনজুরি বা ক্ষত হচ্ছে, দ্যাট কমনলি, এটা সাধারণত লিডস টু সিরিয়াস ম্যাটার্নাল মরবিডিটিস অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন। এইটা কমনলি সাধারণত লিডস টু, চালিত করে, সিরিয়াস, মারাত্মক, ম্যাটার্নাল মরবিডিটিস অর্থাৎ মাতৃরোগের দিকে ধাবিত করে। অর্থাৎ মেয়েরা দীর্ঘস্থায়ী মাতৃরোগের শিকার হয়, অর্থাৎ মাতৃত্বের সাথে রিলেটেড তার যে অর্গানগুলো আছে তার সাথে সম্পর্কিত বিভিন্ন অসুখে সে ভুগতে থাকে। এবং তার চেয়েও মারাত্মক কথা, অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন, সে সামাজিক যে বর্জনের শিকার হয়, সামাজিকভাবে এক্সক্লুডেড হয়ে যায়, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সেটা কেমন? সাধারণত কোনো মেয়ের যদি সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু ঘটে তাহলে তাকে অপয়া মনে করা হয় এবং তার সাথে অন্য মেয়েদের মিশতে নিষেধ করা হয়, ফলে সে সামাজিকভাবে বর্জিত হয়, সামাজিক বিচ্ছিন্নতার শিকার হয়, সোশ্যাল এলিয়েনেটেড হয়ে যায়, এক ধরনের সোশ্যাল এলিয়েনেশন বা সোশ্যাল এক্সক্লুশন সে ফেস করে। তাহলে এই প্যারাটাতে আমরা পেলাম যে আর্লি তোমার ম্যারিজ অ্যান্ড প্রেগনেন্সির কী কী নেতিবাচক দিক আছে, নেগেটিভ সাইড কী কী আছে। এক হলো ম্যাটার্নাল মর্টালিটি, মাতৃমৃত্যু। দুই হলো তোমার লাইভ বার্থের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ নিউনাটাল মর্টালিটি, তোমার এই যে নবজাতকের মৃত্যুর সংখ্যা বাড়ছে। মেয়েরা বিভিন্ন হেলথ কমপ্লিকেশনস, স্বাস্থ্য সংক্রান্ত সিরিয়াস জটিলতায় ভুগছে।
যেমন তাদের হ্যামারেজ, রক্তক্ষরণ হচ্ছে, ফিস্টুলা, শরীরের অভ্যন্তরে ক্ষত তৈরি হচ্ছে, এবং ফাইনালি তারা ম্যাটার্নাল মরবাডিটিস, দীর্ঘস্থায়ী মাতৃরোগের শিকার হচ্ছে এবং সোশ্যালি এক্সক্লুডেড হচ্ছে, সামাজিকভাবে বিচ্ছিন্ন হচ্ছে। 4-5 থেকে 6টা এখানে আর্লি ম্যারিজ অ্যান্ড প্রেগনেন্সি রিলেটেড বড় বড় প্রবলেম আমরা এখানে পেলাম। When Shilpi heard about those risks, she invited her husband Rashid to discuss pregnancy with a counselor. কাউন্সেলিং করা বা কাউন্সিল করা অর্থাৎ পরামর্শ করা, কাউন্সেলর অর্থাৎ পরামর্শদাতা। যখন শিল্পী নামের এই 15 বছরের মেয়েটা, হেয়ারের পাস্ট টেন্স হলো হার্ড, শুনেছিল অ্যাবাউট সম্পর্কে, দোজ রিস্কস, এই যে উপরে আমরা যে 4-5টা রিস্ক বা 6টা রিস্কের কথা বললাম, যা আর্লি ম্যারিজের রিস্ক, ঝুঁকি, বা আর্লি প্রেগনেন্সি রিস্ক বা ঝুঁকি, সেই রিস্কগুলির কথা হার্ড শোনার পরে সে ইনভাইট করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল, বলেছিল তার হাজব্যান্ড যার নাম হলো রশিদকে সে বলেছিল টু ডিসকাস, আলোচনা করার জন্য, প্রেগনেন্সি নিয়ে অর্থাৎ সন্তান ধারণ নিয়ে আলোচনা করার কথা বলেছিল। কার সাথে? সঙ্গে এ কাউন্সিলর, একজন পরামর্শদাতার সাথে, একজন স্বাস্থ্য পরামর্শদাতার সাথে শিল্পী এবং তার হাজব্যান্ড কাউন্সেলিং করবে, আলোচনা করবে, ডিসকাস করবে, এই ডিসিশন তারা নিয়ে ছিল। এবং এইটা শিল্পী তার হাজব্যান্ডকে বলেছিল, তাকে ইনভাইট করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল, চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। After hearing about the risks, Rashid agreed to delay having children for 5 years despite pressures from his parents and neighbors to produce an offspring. After hearing, শোনার পরে, hear অর্থ শোনা, after hearing শোনার পরে, অ্যাবাউট দ্য রিস্ক, এই রিস্ক বা ঝুঁকিগুলো সম্পর্কে শোনার পরে, রশিদ অ্যাগ্রি করেছিল, একমত হয়েছিল। কি করতে সম্মত হয়েছিল? টু ডিলে করতে সম্মত হয়েছিল, অর্থাৎ বিলম্বিত করতে, কোনো কিছু দেরি করতে সম্মত হয়েছিল। কি দেরি করবে? হ্যাভিং চিলড্রেন অর্থাৎ সন্তান, সন্তান নেওয়ার এই যে সিদ্ধান্ত, এটাকে ডিলে করার সিদ্ধান্ত সে নিয়েছিল। ফর 5 years, 5 বছরের জন্য হ্যাভিং চিলড্রেন অর্থাৎ শিল্পীর প্রেগনেন্সির ব্যাপারটা সে ডিলে করার, দেরি করিয়ে দেওয়ার, 5 বছর ডিলে করার সিদ্ধান্ত তারা নিয়েছিল। ডিসপাইট, সত্ত্বেও, কি সত্ত্বেও? প্রেশার থাকা সত্ত্বেও, অর্থাৎ চাপ থাকা সত্ত্বেও। চাপটা এসেছিল কোথা থেকে? ফ্রম হিজ প্যারেন্টস, এটা এসেছিল হিজ মানে রশিদের প্যারেন্টস, বাবা মার কাছ থেকে। হিজ নেইবার্স অর্থাৎ রশিদের যে প্রতিবেশী, তাদের কাছ থেকে এসেছিল, যে না বাচ্চা কাচ্চা দেরি করে নিবে কেন, এখনই বাচ্চা নিয়ে নিক। এই প্রেশার ছিল কোন ক্ষেত্রে? টু প্রডিউস, উৎপাদনের ক্ষেত্রে, অফ অ্যান অফস্প্রিং মানে নবজাতক, অর্থাৎ একটা নবজাতক বা একটা নতুন সন্তান, এখানে অফস্প্রিং অর্থ আমরা বলতে পারি চাইল্ড। এই চাইল্ড প্রডিউস করার ক্ষেত্রে, সন্তান জন্মদানের এই সিদ্ধান্তের ব্যাপারটা তারা অপোজ করেছিল, তার বিরোধিতা করেছিল, বরং তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার পক্ষে ছিল। কারা? শিল্পী নয়, শিল্পীর হাজব্যান্ড রশিদও নয়, বরং তার প্যারেন্টস, শিল্পীর যে শ্বশুর শাশুড়ি, ইনলস যারা আছে, হ্যাঁ, রশিদের বাবা মা এবং রশিদের যারা নেইবার প্রতিবেশী, তারা প্রেশার তৈরি করেছিল। কিন্তু প্রেশার থাকা সত্ত্বেও তারা 5 বছর এটা ডিলে করার, প্রেগনেন্সিটা 5 বছর ডিলে করার সিদ্ধান্ত নেয়। ফাইনালি কী ঘটে? টুগেদার দ্য কাপল মেট with a female healthcare provider who informed them about the various family planning options available. খুব সহজ। টুগেদার, একত্রে, দ্য কাপল, এই কাপল অর্থাৎ স্বামী স্ত্রী রশিদ এবং শিল্পী, মেট তারা সাক্ষাৎ করেছিল। কার সাথে? উইথ আ ফিমেল, একজন ফিমেল নারী, হেলথ স্বাস্থ্য, নারী স্বাস্থ্য, কেয়ার সেবা প্রোভাইডার দাতা, একজন নারী স্বাস্থ্য সেবা দাতার সাথে তারা মেট করেছিল, সাক্ষাৎ করেছিল। যে অর্থাৎ এই উইমেন হেলথ কেয়ার প্রোভাইডার, নারী স্বাস্থ্য সেবাদাতা, ইনফর্ম দেম, তাদেরকে ইনফর্ম করেছিল, জানিয়েছিল, ইনফরমেশন দিয়েছিল, তথ্য প্রদান করেছিল অ্যাবাউট সম্পর্কে। কি সম্পর্কে?
দ্য ভেরিয়াস বিভিন্ন ফ্যামিলি অর্থাৎ পরিবার প্ল্যানিং পরিকল্পনা বিভিন্ন পরিবার পরিকল্পনা বিষয়ে যে অপশন আছে অর্থাৎ তোমার এখানে বলা যেতে পারে যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করার যে অপশন সুযোগগুলো আছে যা অ্যাভেইলেবল আছে পর্যাপ্ত আছে সেই সম্পর্কে তাদেরকে জানিয়েছিল অর্থাৎ তারা কোন কোন অপশন এখানে আছে এর মধ্যে কোন অপশনটা গ্রহণ করলে তারা ফ্যামিলি প্ল্যানিংটা 5 বছরের জন্য করতে পারবে সেটা তারা ওই ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডারের কাছ থেকেই হাজব্যান্ড ওয়াইফ রশিদ এবং শিল্পী জানতে পেরেছিল। তো এই হলো ব্যাপারটা। তো আমরা দেখলাম যে শিল্পীর জীবনে আর্লি ম্যারেজের ব্যাপারটা এলেও তার আর্লি প্রেগনেন্সিটার যে এই যে কালচারাল প্র্যাকটিস এটা তারা কাটিয়ে ওঠার পদক্ষেপ তারা গ্রহণ করতে পেরেছিল। এটা শিল্পীর জীবনে এই প্রজেক্টে এবং এই গ্রুপে উইমেন এম্পাওয়ারমেন্ট গ্রুপে যুক্ত থাকার কারণে কিন্তু তার জীবনে এই ইতিবাচক যে চেঞ্জ পরিবর্তনটা এসেছে এবং এই ক্ষেত্রে তার বিহেভিয়ারেও চেঞ্জ আসছে। ওকে, তা আশা করি তুমি প্যাসেজটা বুঝতে পেরেছো। তুমি এটা ইউনিট 6 লেসন 4 পুরনো বই হলে অন্য ইউনিটে থাকতে পারে। তুমি ওই টেক্সটটা বের করে নাও, কারণ এরপরে তোমাকে আমি একটা এক্সারসাইজ দিচ্ছি। তুমি ওই এক্সারসাইজের উত্তরগুলো তুমি ওই টেক্সটে খুঁজে বের করবে। উত্তর কখনো মুখস্থ করবে না, বিশেষত সিন কম্প্রিহেনশন বা আনসিন কম্প্রিহেনশনের উত্তর যেগুলো তোমরা এইভাবে পড়ো যে সিন কম্প্রিহেনশন আনসিন কম্প্রিহেনশন, বরং এগুলো তুমি প্রশ্ন অনুযায়ী প্রশ্নের অর্থ অনুযায়ী যে ইনফরমেশনটা জানতে চেয়েছে তা তুমি এই যে সিন কম্প্রিহেনশনের মধ্যে খুঁজে বের করবে। তো প্রথমে যে এক্সারসাইজ সেটা হলো এমসিকিউ কোয়েশ্চেন। আই এম রিয়েলি সরি, এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে 10টা প্রশ্ন আসছে নাম্বার এ থেকে নাম্বার জে পর্যন্ত। ওকে, ইউ হ্যাভ টু পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি ভিডিওটা পজ করো, ভিডিওটা সাময়িকভাবে থামাও এবং এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলো। ইউ উইল গেট 10 মিনিটস, তুমি 10 মিনিট সময় পাবে। আশা করি ভিডিও পজ করে তুমি 10টা উত্তর লিখেছো। তোমার উত্তরগুলো লেখা হয়ে গিয়ে থাকলে এবার আমি যে উত্তরগুলো বের করেছি তার সাথে তোমারটা একটু কাইন্ডলি মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ শিল্পী হোয়েন শি ওয়াজ ম্যারিড? শিল্পী যখন ম্যারিড বিয়ে হয় তখন তার বয়স ছিল 15 ইয়ার্স, 15 বছর। নাম্বার 2 হলো সঠিক উত্তর। ইন রুরাল বাংলাদেশ আর্লি ম্যারেজ ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। রুরাল বাংলাদেশে গ্রামীণ বাংলাদেশে আর্লি ম্যারেজটা হলো একটা স্ট্যান্ডার্ড গ্রহণযোগ্য প্র্যাকটিস, একটা ইউজুয়াল প্র্যাকটিস। নাম্বার 3। নাম্বার সি, হোয়েন ডিড শিল্পী জয়েন আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ? কখন শিল্পী কখন শিল্পী জয়েন করে একটা লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে? সেই গ্রুপের সদস্য কখন হয়? এটা আফটার হার ওয়েডিং, তার বিয়ের পরে, আফটার হার ম্যারেজ। সঠিক উত্তর হলো 4। নাম্বার ডি, হোয়াট ডিড দ্য লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ ওয়ার্ক ফর? এই লোকাল এম্পাওয়ারমেন্ট যে গ্রুপের সদস্য শিল্পী হয়েছে সেইটা কেন ওয়ার্ক ফর জন্য কাজ করে? কেন তারা কাজ করে? তাদের এইমটা কি? তারা মূলত এখানে অল অফ দ্য এভাব হবে সঠিক উত্তর। সবগুলোই সঠিক, অর্থাৎ এখানে যে 3টা উত্তর দেওয়া আছে 1, 2, 3-এ 3টা উত্তরই সঠিক। অর্থাৎ তারা হেল্প করে অ্যাডোলেসেন্ট গার্লসদের, তারা স্টপ থামায় আর্লি প্রেগনেন্সি এবং তারা স্টপ বন্ধ করতে চায় আর্লি ম্যারেজ। তো 3টার জন্যই তারা কাজ করে, তাহলে উত্তর হবে অল অফ দ্য এভাব। পরের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ? ওই এম্পাওয়ারমেন্ট গ্রুপের কী কী অ্যাক্টিভিটিস ছিল, কর্মকাণ্ড ছিল? একটা ছিল ডিসকাশনের আয়োজন করতো রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে, প্রজনন স্বাস্থ্য নিয়ে, এটা ঠিক আছে। 1-on-1 কাউন্সিলিংও তারা করতো, একক কাউন্সিলিং বা একক পরামর্শ মানে আলোচনা। আরেকটা কী করতো, পিয়ার টু পিয়ার সাপোর্ট, অর্থাৎ গ্রুপ মেম্বারকে সাপোর্ট হেল্প করবে। তাহলে এই 3টা তোমার অ্যাক্টিভিটিসই কিন্তু তাদের এই প্রজেক্টের অন্তর্ভুক্ত। সুতরাং সঠিক উত্তর হবে অল অফ দ্য এভাব। নাম্বার এফ, হাউ মেনি উইমেন্স এম্পাওয়ারমেন্ট গ্রুপস আর ওয়ার্কিং অল ওভার দ্য কান্ট্রি বা আর ওয়ার্কিং অল ওভার দ্য কান্ট্রি? সেটা সংখ্যা কত, কতগুলি গ্রুপ কাজ করছে? তুমি দেখবা এটার উত্তর হলো মোর দ্যান 10,000, অর্থাৎ 10,000-এরও বেশি গ্রুপ সেখানে কাজ করছে। নাম্বার জি, দ্য এনজিওস ওয়ার্ক থ্রু অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট অফ ড্যাশ? কোন দেশের প্রজেক্টের অধীনে এনজিওগুলো কাজ করছে? কানাডা। তুমি দেখবা লেখা আছে ক্যানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। সঠিক উত্তর 2, কানাডা। নাম্বার 8, হোয়েন ডিড শিল্পী আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অফ আর্লি প্রেগনেন্সি? এই যে আর্লি প্রেগনেন্সি, অল্প বয়সে সন্তান ধারণের যে নেতিবাচক দিক, যে রিস্ক ঝুঁকি, সেই সম্পর্কে কখন শিল্পী আন্ডারস্টুড, শিল্পী বুঝতে পেরেছিল? সেটা বুঝতে পেরেছিল ডিউরিং আ গ্রুপ সেশন। নাম্বার 2 সঠিক উত্তর, গ্রুপের একটা সেশনে সে সেটা জানতে পেরেছিল।
নাম্বার আই, হোয়াট আর দ্য হেলথ কমপ্লিকেশনস অব আর্লি প্রেগনেন্সি। আর্লি প্রেগনেন্সির কী কী হেলথ কমপ্লিকেশন আছে, স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আছে। মূলত দুইটা জটিলতার কথা বইয়ে লেখা আছে, একটা হলো হ্যামারেজ রক্তক্ষরণ, আর আরেকটা হলো ফিস্টুলা বা ইন্টারনাল ইঞ্জুরি, শরীরের আভ্যন্তরীণ ক্ষত। ক্যান্সারের কথা উল্লেখ করা নাই। তাহলে সঠিক উত্তর হলো 1 এবং 2 দুইটাই। তাহলে সঠিক উত্তর বলা যেতে পারে নাম্বার 4, বোথ 1 and 2। 1ও সঠিক, 2ও সঠিক। নাম্বার জে, what were Shilpi and her husband informed about by a female healthcare provider? ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডারের কাছ থেকে, এই যে নারী স্বাস্থ্য সেবাদাতার কাছ থেকে শিল্পী এবং তার হাজব্যান্ড কী সম্পর্কে ইনফর্মড হয়েছিল, জেনেছিল? এটা লাস্ট সেন্টেন্সে আছে। তারা জেনেছিল, প্যাসেজের লাস্ট সেন্টেন্সে আছে, ফ্যামিলি প্ল্যানিং, তারা পরিবার পরিকল্পনা সম্পর্কে জেনেছিল। দিস আর দ্য আনসার্স। আশা করি তোমার উত্তরগুলোর সাথে আমারটা মিলেছে। যেটা মিলে নেই সেটা তুমি একটু দ্বিতীয়বার তোমার টেক্সটের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করো, আবার মিলিয়ে দেখো যে কোথায় ভুলটা হলো, কেন তুমি মিস ইনফরমেশনটা দিয়েছো, সঠিক ইনফরমেশনটা টেক্সটে কোথায় আছে। ওকে, দ্বিতীয় এক্সারসাইজ, ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উত্তর দেবে তুমি। আনসার দ্য কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ উইমেন্স এম্পাওয়ারমেন্ট গ্রুপ সাপোর্টেড বাই লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিওর? এনজিওর হেল্প নিয়ে যে গ্রুপগুলো বাংলাদেশে কাজ করে, প্রায় মোর দ্যান 10,000 গ্রুপ আছে যারা অ্যাডোলেসেন্টসদের রিপ্রোডাক্টিভ হেলথ, আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি নিয়ে কাজ করে, সেই গ্রুপগুলোর কী কী অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড তারা পরিচালনা করে। নাম্বার বি, হোয়াট ডিড শিল্পী লার্ন ফ্রম দ্য লোকাল উইমেন এম্পাওয়ারমেন্ট গ্রুপ? এই লোকাল স্থানীয় উইমেন এম্পাওয়ারমেন্ট গ্রুপের কাছ থেকে শিল্পী হোয়াট ডিড শি লার্ন, সে কী শিখেছিল, কী জানতে পেরেছিল। নাম্বার সি, হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স অফ ম্যাটার্নাল মোর্টালিটি অ্যান্ড লাইভ বার্থ ফ্রম 2001 to 2015? 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে দ্বিতীয় প্যারার ফার্স্ট যে সেন্টেন্সে যে তোমার স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানটা দেওয়া হয়েছে, ম্যাটার্নাল মোর্টালিটি অর্থাৎ মাতৃমৃত্যু অ্যান্ড লাইভ বার্থ অর্থাৎ জীবিত শিশুর জন্মদান নিয়ে, সেই সম্পর্কে তুমি তথ্য দাও, তো এটা তুমি বের করতে পারবে। নাম্বার ডি, হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি? আর্লি ম্যারেজ এবং আর্লি প্রেগনেন্সির কী কী নেগেটিভ নেতিবাচক ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে, এটা দ্বিতীয় প্যারার দ্বিতীয় সেন্টেন্সে পেয়ে যাবে। আর প্রথম সেন্টেন্সেও দুইটা নেগেটিভ ইম্প্যাক্টের উল্লেখ আছে। নাম্বার ই, হোয়াট ডিড শিল্পী অ্যান্ড হার হাজব্যান্ড ডিসাইড টু ডু অ্যাট লাস্ট? তারা শেষ পর্যন্ত কোন ডিসিশনটা নিয়েছিল, এটা লাস্ট প্যারায় উল্লেখ আছে যে তারা কী করার ডিসিশন নিয়েছিল। নাও পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি সময় পাবে 15 মিনিট সময় নিয়ে তুমি এই 5টা প্রশ্নের উত্তর খাতায় লেখো। আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লিখেছো। দেখো, আমি উত্তরগুলো সাজিয়েছি আনসার ওপেন এন্ডেড কোয়েশ্চেনের। প্রশ্নের উত্তরগুলো আমি যেভাবে বইয়ে সিন কম্প্রিহেনশনে আছে সেই সেন্টেন্স প্যাটার্নগুলো তেমনি রাখার চেষ্টা করেছি। বড় ধরনের কোনো ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারের পরিবর্তন আনিনি। তুমি যদি নিজের মতো করে লিখতে চাও লিখতে পারো গুছিয়ে, তবে নিজের মতো গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা ভোকাবুলারি প্যাটার্ন তৈরি করতে গিয়ে তুমি যদি বড় ধরনের কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করো বা মিসইউজ অফ ভোকাবুলারি এগুলো করে ফেলো, সেটা কিন্তু তোমার জন্য আমার মনে নেগেটিভ হবে। এর চেয়ে বইয়ে যেভাবে উত্তরগুলো সাজানো আছে সেটা তুলে দেওয়াটাই বেটার। তুমি মোটামুটি ভালো মার্কস পেয়ে যাবে বলেই আমার ধারণা। নাম্বার এ, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গ্রুপ অফ দ্য উইমেন্স এম্পাওয়ারমেন্ট গ্রুপ সাপোর্টেড বাই এনজিওস? এনজিওর সাপোর্ট নিয়ে যে গ্রুপগুলো চলে, গ্রুপের অ্যাক্টিভিটিস কী কী? মূলত 4টা অ্যাক্টিভিটিস তারা করে। যে দ্য লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ প্রোভাইডস, যোগান দেয় অ্যাডোলেসেন্ট গার্লস উইথ টুলস, তারা সেই টুল বা নিয়ামকগুলি দেয়। নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ, যা গ্রাজুয়াল চেঞ্জ আনে। কালচারাল প্র্যাকটিসেস, আমাদের সাংস্কৃতিক যে প্রথায়। পার্টিকুলারলি দোজ পার্টিনিং টু আর্লি ম্যারেজ, বিশেষত আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি রিলেটেড যে প্র্যাকটিস, সেখানে বড় ধরনের পরিবর্তন আনে। আর মূলত কী অ্যাক্টিভিটিসটা করে? দ্য গ্রুপস অ্যাক্টিভিটিসের মধ্যে আছে ইনক্লুড, অন্তর্ভুক্ত আছে ডিসকাশন, আলোচনা অন রিপ্রোডাক্টিভ হেলথ, তারা রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আলোচনা করে। এবং কী করে? তোমার 1-on-1 কাউন্সেলিং করায়, একক কাউন্সেলিং করায়, একক পরামর্শ দেয়। পিয়ার টু পিয়ার সাপোর্টের ব্যবস্থা করে, অর্থাৎ গ্রুপ মেম্বারকে সাপোর্ট করে। তারপরে লাইফ স্কিলস ট্রেনিং, অর্থাৎ তোমার জীবন অর্থাৎ সম্পর্কিত, বিশেষত এই বয়সী মেয়েদের আর্লি ম্যারেজ এবং আর্লি প্রেগনেন্সি রিলেটেড যে স্কিলগুলো, দক্ষতাগুলো, লাইফ স্কিলগুলো, জীবনের দক্ষতাগুলো, সেই সম্পর্কে ট্রেনিং প্রদান করে। এই হলো মূলত এই গ্রুপগুলোর কাজ বা অ্যাক্টিভিটিস।
হোয়াট ডিড শিল্পী লার্ন ফ্রম দ্য লোকাল উইমেন্স এম্পাওয়ারমেন্ট গ্রুপ? এম্পাওয়ারমেন্ট গ্রুপের কাছ থেকে শিল্পী কী শিখেছিল, কি আন্ডারস্টুড, বুঝতে পেরেছিল? ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, এই গ্রুপের একটা সেশনে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পেরেছিল দ্য পোটেনশিয়ালি, যে সম্ভাব্য হার্মফুল ইফেক্টস, ক্ষতিকর প্রভাব অব আর্লি ম্যারিজ অ্যান্ড আর্লি প্রেগনেন্সি, আর্লি ম্যারিজ এবং আর্লি প্রেগনেন্সির তোমার হার্মফুল ইফেক্ট সম্পর্কে সে জেনেছিল। নাম্বার সি, হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স অফ ম্যাটার্নাল মর্টালিটি অ্যান্ড লাইভ বার্থস ফ্রম 2001 to 2015? যে তথ্যটা তোমার সেকেন্ড প্যারার ফার্স্ট সেন্টেন্সে দেওয়া আছে, যে ম্যাটার্নাল মর্টালিটি, মাতৃমৃত্যু এবং লাইভ বার্থ, জীবিত শিশুর জন্মদানের সম্পর্কে যে সংখ্যাটা উল্লেখ আছে, যে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান উল্লেখ আছে, সেটা কি? সেটা হলো, while maternal mortality in Bangladesh has declined by nearly 40% in 2001, 2001 সালে এটা 40% কমে গিয়েছিল ম্যাটার্নাল মর্টালিটি, মাতৃমৃত্যুটা, দ্য রেট রিমেইনস হাই, এটা আবার বেড়ে গেছে, উইথ 194 ম্যাটার্নাল ডেথস, এটা 194টা আবার ম্যাটার্নাল ডেথ হচ্ছে পার 1 লাখে। আর কি হচ্ছে, লাইভ বার্থ, জীবিত শিশুর জন্মদানটা 2010-এ ড্রপিং ফ্রম 322 in 2001, 2001 সালে এটা কমে গিয়েছিল 322 থেকে, উইথ দ্য প্রজেক্টেড ডিক্রিজ 143 বাই 2015, 2015 সালে একটা প্রজেক্টেড তোমার পূর্ব অনুমানকৃত একটা পরিমাণ বলা হয়েছিল 143 জন। এই হলো পরিসংখ্যান। নাম্বার ডি, হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি? আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সির নেগেটিভ সাইড কী কী আছে, নেতিবাচক হার্মফুল ইফেক্ট, যে রিস্ক কী কী আছে? রিস্ক আছে হলো, গার্লস হু গেট প্রেগনেন্ট অ্যাট আ রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, তাদের হেলথ কমপ্লিকেশন হতে পারে। দিস ইনক্লুড, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ডেঞ্জারাস হেমারেজ হতে পারে, মারাত্মক রক্তক্ষরণ হতে পারে, ফিস্টুলা হতে পারে, শরীরের অভ্যন্তরের ক্ষত হতে পারে, পেইনফুল ইন্টারনাল ইঞ্জুরি হতে পারে, কজ বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, এটা জন্মদান প্রক্রিয়া অবস্ট্রাক্টেড হলে, বাধাগ্রস্ত হলে এই দুইটা সমস্যা মূলত হয়, হ্যামারেজ এবং ফিস্টুলা। এবং ফাইনালি মহিলারা বা এই বয়সী মেয়েরা, অ্যাডোলেসেন্ট গার্লরা লিডস টু, চালিত হয় সিরিয়াস ম্যাটার্নাল মরবাডিটিস, এটা মারাত্মক মাতৃরোগ, একটা স্থায়ী দীর্ঘস্থায়ী মাতৃরোগের শিকার তারা হয়, এবং সোশ্যাল এলিয়েনেশন বা এক্সক্লুশন, সামাজিক তারা বর্জনের শিকার হয়, অর্থাৎ যেই মেয়ের বাচ্চা মারা গেছে তার সাথে কেউ কথা বলে না, তাকে অপমান করে। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডিড শিল্পী অ্যান্ড হার হাজব্যান্ড ডিসাইড টু ডু অ্যাট লাস্ট? তারা কী করার সিদ্ধান্ত নিয়েছিল? When Shilpi heard about those risks, about the risk of early marriage and pregnancy, she invited her husband Rashid to discuss pregnancy with a counselor. তারা কাউন্সিলরের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করে। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক সম্পর্কে শোনার পরে রশিদ এগ্রিড, সম্মত হয়, টু ডিলে হ্যাভিং চিলড্রেন ফর 5 years, 5 বছরের জন্য তারা এটা ডিলে করার সিদ্ধান্ত নেয়, এবং তারা ফাইনাল কি ডিসিশনটা গ্রহণ করে, এই জন্য তারা টুগেদার দ্য কাপল মেট উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, তারা একজন ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যায়, হু ইনফর্ম দেম, যে তাদেরকে ইনফর্ম করে অ্যাবাউট সম্পর্কে দ্য ভেরিয়াস, বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং, বা এই যে পরিবার পরিকল্পনার সম্পর্কে অপশন বা বিষয়গুলি সম্পর্কে জানায়, যে অ্যাভেলেবল, অর্থাৎ বিভিন্ন অ্যাভেলেবল যে প্রচলিত যে ফ্যামিলি প্ল্যানিংয়ের অপশন আছে সেগুলো সম্পর্কে তারা জানতে পারে। অর্থাৎ যে ফাইনাল ডিসিশন ওয়াজ দ্যাট দে ডিলেড দ্য প্রেগনেন্সি অফ they decided to delay শিল্পীর প্রেগনেন্সিটা তারা ফর 5 years, 5 বছর ডিলে করার ডিসিশনটা নেয়। তুমি আরও সংক্ষেপ করে ইচ্ছে করলে উত্তরটা লিখতে পারো, দ্যাটস ইউর চয়েস। আশা করি তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারটা মিলেছে, যেটা মেলেনি সেটা তুমি আবার একটু দ্বিতীয়বার মানে লেখার চেষ্টা করো এবং মিলিয়ে দেখার চেষ্টা করো যে কোথায় ইনফরমেশন গ্যাপটা রয়েছে, তুমি প্রশ্নের কোন কিওয়ার্ডটা ধরতে ভুল করেছো। হ্যাঁ, তো এই হলো ব্যাপারটা। তুমি আর্লি ম্যারেজের উপর আশা করি এখন একটা প্যারাগ্রাফ রাইটিং যদি আসে লিখতে পারবে। হোমওয়ার্ক, ফ্লোচার্ট। তুমি এই ফ্লোচার্টটা তৈরি করবে হলো তোমার এই, আশা করি ফ্লোচার্ট কীভাবে লিখতে হয় সেটা তোমরা এর আগের ক্লাসগুলোতে পেয়েছো। আমি বিভিন্ন ইউনিটের লেসনগুলো পড়ানোর সময় কিন্তু ফ্লোচার্ট সম্পর্কে তোমাদের জানিয়েছি। এবং তুমি কি করবে, রিড দ্য টেক্সট অ্যাগেন, নিচের টেক্সটটা আবার পড়ো, অ্যান্ড মেক এ ফ্লোচার্ট, একটা ফ্লোচার্ট তৈরি করো, হ্যাঁ, শোয়িং দ্য রিস্ক অফ আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজের যে রিস্ক আছে, ঝুঁকিগুলো আছে, সেই ঝুঁকিগুলো শো করে, প্রদর্শন করে দেখিয়ে তুমি আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সি, সন্তান ধারণ সম্পর্কিত যে রিস্কগুলো আছে সেটা উপস্থাপন করে তুমি ফ্লোচার্টটা তৈরি করবে। আনসার 1 ইজ ডান ফর ইউ, 1 নম্বর উত্তরটা তোমার জন্য দেওয়া আছে। ম্যাটার্নাল মর্টালিটি, মাতৃমৃত্যু,
এর বাইরে যে সমস্যাগুলো আমরা ওইখানে পড়েছি যে তোমার নিউনাটাল মর্টালিটি বা লাইভ বার্থটা ডিক্রিজ করেছে, ডিক্রিজিং তোমার লাইভ বার্থ, জীবিত শিশুর জন্মদানের সংখ্যাটা দেখা যাচ্ছে যে ডিক্লাইন করছে, কমে যাচ্ছে, বিশেষত যারা অ্যাডোলেসেন্ট গার্লস তাদের ক্ষেত্রে। তারপরে তোমার তাদের বিভিন্ন হেলথ কমপ্লিকেশন, স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা হচ্ছে, তারপরে তা হ্যামারেজ হচ্ছে, ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর রকমের রক্তক্ষরণের তারা শিকার হচ্ছে, তারপরে তোমার পেইনফুল ইন্টারনাল ইনজুরি হচ্ছে, ফিস্টুলা হচ্ছে, এবং তারা ম্যাটার্নাল মরবিডিটিস যে মাতৃরোগে আক্রান্ত হচ্ছে, এবং ফাইনালি তারা সোশ্যালি এক্সক্লুডেড হচ্ছে, সামাজিক বর্জনের শিকার হচ্ছে। তো এই হলো তোমার কি বলা যেতে পারে যে নেতিবাচক প্রভাব আছে তোমার এই আর্লি ম্যারিজের এবং প্রেগনেন্সির, তা বলা যেতে পারে। আশা করি উত্তরগুলি তুমি লিখতে পারবে। হ্যাঁ, এবং আবার বলবে যে তুমি আর্লি ম্যারিজের প্যারাগ্রাফটাও আমার ধারণা এখন তুমি লিখতে পারবে, বা তুমি কোনো বই থেকে পড়ে নিতে পারো। এটা নিয়ে এর আগের ইউনিটগুলোতে আলোচনা হয়েছে, আর্লি ম্যারিজের প্যারাগ্রাফ কীভাবে লিখতে হবে, সেই ক্লাসগুলো তুমি দেখে নিতে পারো। ইউনিট 6-এর লেসন 2 এর লেকচার 1, লেকচার 2 তুমি দেখে নিতে পারো। সেটাও তোমার কাজে লাগবে বলে আমার ধারণা। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।